আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ, নট অনলি অ্যাজ এক্সাম বাট অলসো স্পোকেন ইংলিশ। শুধু এটা লেখার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ না, এটা বলার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স বলতে আমরা বুঝি কি, এটা আগে জানা প্রয়োজন। কমপ্লিটিং সেন্টেন্স বলতে আমরা বুঝি একটা সেন্টেন্স ইনকমপ্লিট থাকবে, তার মানে এর কিছু অংশ দেওয়া থাকবে, কিছু অংশ আমাদের লিখতে হবে। এটাকে বলে কমপ্লিটিং সেন্টেন্স, মানে সেন্টেন্সটাকে পূর্ণ করা, সেন্টেন্সটা পরিপূর্ণ লেখা। তো আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স। যদি আমরা শুরু করি, যদি আগে জানি যে কমপ্লিট সেন্টেন্সটা কি। কমপ্লিটিং সেন্টেন্স বলতে বোঝায় একটি অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করা। একটি ইনকমপ্লিট অসমাপ্ত বাক্যকে কমপ্লিট মানে সমাপ্ত করতে তিনটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, যথা: 1 নাম্বার, বাক্য গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা হতে হবে। তার মানে আমরা যে বাক্য গঠন করতেছি, এই বাক্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নাম্বার 2, অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে যৌক্তিক বা রিলিভান্ট প্রয়োগ করতে হবে। কি করতে হবে? যৌক্তিক প্রয়োগ করতে হবে। শুধু সেন্টেন্স দিল এবং পরবর্তী সেন্টেন্স তুমি পূরণ করে দাও, তাই যে হবে তা কিন্তু না। সেন্টেন্সের গ্রামার ঠিক রাখতে হবে এবং যৌক্তিক প্রয়োগ করতে হবে। নাম্বার 3, সঠিক শব্দ ভান্ডার নিশ্চিত করতে হবে। তার মানে সঠিক শব্দ, সঠিক ভোকাবুলারি আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কমপ্লিটেড সেন্টেন্স মিন্স ইনকমপ্লিট বাক্যকে আমাদের কমপ্লিট করতে হবে। আশা করি ভাইয়ারা বুঝতে পারছো। তো সাম ইম্পর্টেন্ট রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স, কিছু গুরুত্বপূর্ণ রুলস আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ে এখন আলোচনা করব। আশা করি এই ক্লাসটা যদি আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি, অবশ্যই আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স, আশা করি এটা ইনশাল্লাহ সবারই পূর্ণ হয়ে যাবে এবং আমরা সবাই পরীক্ষাতে ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবো। রুল নাম্বার 1, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যাতে বা যার ফলে। তো ভাইয়ারা যারা এখানে ক্লাসটা করতেছো, যাদের হাতে খাতা কলম নাই, প্রিয় ভাইয়ারা খাতা কলমটা একটু হাতে নিয়ে নাও। কারণ আমরা স্ক্রিন বোর্ডে বা অনেক কিছু দেখি, কিন্তু সবকিছু কিন্তু আমাদের চিঠিতে মনে থাকে না। আর একটা ভিডিও হয়তো ইউটিউবে থাকবে, বারবার দেখতে পারবা, কিন্তু যদি তোমাদের খাতায় নোট থাকে তাহলে সেটাই সবচেয়ে উত্তম। কারণ জ্ঞানীরা বলে লেখলে আর পড়লে ওটা সবচেয়ে বেশি মনে থাকে। তাই আশা করি তোমরা খাতা হাতে নিয়ে ভিডিও দেখতে বসবা। সো দ্যাট, সো দ্যাট মানে যাতে, ইন অর্ডার দ্যাট মানে যার ফলে। সো দ্যাট বা যার ফলে, এটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা যদি দেখি আমরা, গঠন, সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি, বাক্যের প্রথমে যেটা বসে সেটাই সাবজেক্ট। ভার্ব লাগবে প্লাস সো দ্যাট। তাহলে সো দ্যাট এর আগে একটা ফর্ম হবে এবং সো দ্যাট এর পরে আর একটা ফর্ম হবে। বুঝতে পারছো ভাইয়ারা? দেখো, সো দ্যাট এর আগে একটা ফর্ম, এই সো দ্যাট এর আগে একটা ফর্ম এবং সো দ্যাট এর পরে একটা ফর্ম। তার জন্য সাবজেক্ট ভার্ব, সো দ্যাট এর আগে সাবজেক্ট ভার্ব লাগবে এবং সো দ্যাট এর পরেও সাবজেক্ট ভার্ব লাগবে। তো যদি আমরা এক্সাম্পল দেখি, ইউ শুড এক্সারসাইজ সো দ্যাট, তোমার ব্যায়াম করা উচিত যাতে ইউ ক্যান স্টে হেলদি, তুমি সুস্বাস্থ্য অধিকার, তুমি সুস্থ থাকতে পারো। এখন কথা হলো, এখানে আমরা ক্যান ইউজ করতে পারি। এখন ভাইয়ারা বলতে পারো তাহলে কুড আমরা কখন ইউজ করব? আসলে ক্যান ইউজ হয় প্রেজেন্ট টেন্সে এবং কুড ইউজ হয় পাস্ট টেন্সে। বুঝতে পারছি ভাইয়ারা? আর মে ইউজড হয় প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে ইউজ হয় মাইট। তো সেকেন্ড অপশন যদি আমরা দেখি, উই ইট সো দ্যাট, আমরা খাবার খাই যাতে, উই ইট উই মে লিভ, আমরা বেঁচে থাকতে পারি। এখন কথা হলো ভাইয়ারা, এইভাবে থাকবে পরীক্ষা, হয়তো তোমাদের এইটুক দেওয়া থাকবে, পরবর্তী মানে যে এখানে গ্যাপ জেন আছে মানে এইটুক দেওয়া থাকবে, উই ইট সো দ্যাট, আমরা ভাত খাই যাতে। এখন পরবর্তী সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমরা বলবো উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা ভাত খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। নাম্বার 3, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমরা কঠোর পরিশ্রম করি যাতে উই মে অ্যাচিভ আওয়ার গোলস, আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে পারি, আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আশা করি ভাইয়ারা তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন যদি আমরা কিছু নোট দেখি, সম্ভাবনা অর্থে মে ইউজ হয়, নিশ্চিত অর্থে ক্যান বসে। কথা বুঝাতে পারছি ভাইয়েরা? দেখো এখানে আছে ইউ শুড এক্সারসাইজ, আমাদের ব্যায়াম করা উচিত যাতে ইউ ক্যান স্টে হেলদি, আমরা সুস্থ থাকতে পারি। এখন কথা হলো মে ইউজ হয় সম্ভাবনা অর্থে, উই ইট সো দ্যাট, আমরা ভাত খাই যাতে উই মে লিভ, আমরা বেঁচে থাকতে পারি। এবং মেইন ক্লোজটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে সো দ্যাট যুক্ত ক্লোজটি কুড বসে, তার মানে ওই একই কথা, পাস্ট টেন্সে যদি থাকে তাহলে কুড বসে আর প্রেজেন্টে থাকলে ক্যান বসে। তো রুল নাম্বার 2 যদি আমরা দেখি, সো ডট ডট দ্যাট, এতই যে, সো ডট ডট দ্যাট মানে কি ভাইয়েরা বলো? এতই যে। স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা, সাবজেক্ট প্লাস ভার্ব, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট। এখন কথা হলো ভাইয়েরা দেখো, দ্যাট এর আগে কিন্তু একটা ফর্ম এবং দ্যাট এর পরে কিন্তু আর একটা সেন্টেন্সের ফর্ম ব্যবহৃত হয়েছে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ ভার্ব। এখন দেখো দ্যাট এর আগে একটা সেন্টেন্স, দ্যাট এর পরে আর একটা সেন্টেন্স যদি আমরা দেখি, আর সো ডট ডট দ্যাট মানে এতই যেই। দেখো শি ওয়াজ সো উইক, সে এতই দুর্বল যে, দ্যাট যে, দ্যাট এর পরে একটা সাবজেক্ট লাগবো, এই যে শি কুড নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। কথা বুঝাতে পারছি ভাইয়ারা? তার মানে সো ডট ডট দ্যাট মানে এতই যে, তার মানে শি ওয়াজ সো উইক, সে এতই দুর্বল যে, দ্যাট শি কুড নট ওয়াক, সে হাঁটতে পারে না। তার মানে দ্যাট এর আগে একটা সেন্টেন্স হবে, দ্যাট এর পরে আর একটা সেন্টেন্স হবে। এখন কথা হলো সো ডট ডট দ্যাট মানে এতই যে। সেকেন্ড অপশন এক্সাম্পল, হি ইজ সো ডিসঅনেস্ট, সে এতই অসৎ যে, হি কুড নট লাইক বা নান লাইকস হিম, তাকে কেউ পছন্দ করে না। মেন কথা কি ভাইয়া, ডিসঅনেস্ট মানে অসৎ লোক, আর সো মানে কি এতই, সে এতই অসৎ লোক যে, হি ক্যান নট বা দে ক্যান নট আমরা ইউজ করছি যে তাকে কেউ পছন্দ করে না, হি ক্যান নট বা নানস লাইক হিম, নানস লাইক আমরা এদের দিতে পারি, নানস লাইক হিম দিতে পারি, কেউ তাকে পছন্দ করে না, বা ক্যান নট লাইক হিম, যদি আমরা ক্যান নট দেই তাহলে ক্যান নট লাইক দিম, আর যদি আমরা যদি নান দেই তাহলে নানস লাইকস হিম দিব আমরা। 3 নাম্বার, দ্য ওয়াটার ওয়াজ সো হট। দেখো এগুলা কিন্তু ভাইয়ারা প্রেজেন্ট টেন্সে আছে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হলো কুড বা ক্যান ব্যবহৃত হয়, আর এটা ওয়াজ, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সের ফর্ম, এই কারণে কুড ব্যবহৃত হয়েছে। তো এটা মনে রাখো, প্রেজেন্টে ক্যান বসে এবং পাস্টে কুড ব্যবহৃত হয়। দ্য ওয়াটার ওয়াজ সো হট দ্যাট আই কুড নট ড্রিঙ্ক ইট, তার মানে পানি এই পানি এত গরম যে আমি পান করতে পারি না। তার মানে কি, এত গরম ছিল যে, তার মানে হচ্ছে ওয়াজ, ওয়াজ থাকলে এখানে কুড ব্যবহৃত হবে। কি হবে ভাইয়েরা বলো? কুড ব্যবহৃত হবে। দ্য কোশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট, কোশ্চেন এত কঠিন ছিল যে, দ্যাট দ্য স্টুডেন্টস কুড নট অ্যান্সার ইট, ছাত্ররা এর উত্তর দিতে পারে নাই। তার মানে কুড ব্যবহৃত হয়েছে। দেখো এখানে পাস্ট আছে, পাস্ট থাকলে এখানে কুড ব্যবহৃত হয়, তার মানে প্রেজেন্টে ক্যান, পাস্টে কুড ব্যবহৃত হয়। এবং প্রয়োজন বোধে আমরা দ্যাট এর পরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ডু, ডাজ, ডিড, নট ব্যবহার করা যেতে পারে। রুল নাম্বার 3 যদি আমরা দেখি, লেস্ট মানে পাশে বা সে বয়ে থাকে, যেমন এটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, লেস্ট থাকবে, এবং লেস্ট থাকলে মনে রাখো ভাইয়া, লেস্ট থাকলেই আমাদের পরবর্তী সেন্টেন্সটা সাবজেক্টের পরে শুড বা মাইট ব্যবহৃত হবে এবং তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। তো ভাইয়া এটা আমি আমার একটা রাইট ফর্ম ভার্বের একটা ক্লাস আছে, আমি আশা করি তোমরা ক্লাসটা দেখলে আরো এটা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা এক্সাম্পল দেখি, ইউ কল মি টুয়াইস ইন এ ডে, আমাকে দিনে 2 বার ফোন করবে, দিনে 2 বার ফোন করো, লেস্ট পাসে ইউ শুড ফরগেট মি, তুমি ভুলে না যাও, তুমি ভুলে যাও, তার মানে হচ্ছে ইউ কল মি টুয়াইস ইন এ ডে, আমাকে 2 বার দিনে ফোন করবে, লেস্ট ইউ শুড ফরগেট মি, মেইন কথা হচ্ছে হলো পাশে আমাকে ভুলে যাও, তার মানে আমাকে দিনে 2 বার ফোন করবে, না হলে তুমি ভুলে যাবা, এটা বুঝাইছে এখানে। সেকেন্ড অপশন, হি ইজ ওয়াকিং ভেরি কেয়ারফুলি, সে খুব সতর্কতার সাথে হাঁটতেছে, লেস্ট পাশে ইউ শুড ফল, সে পড়ে যায়, তার মানে এটা মানে দাঁড়ায় এরকম, যদি আমি একটা ভেঙে বলি, ইউ হি ইজ ওয়াকিং ভেরি কেয়ারফুলি, সে খুব সতর্কর সাথে হাঁটতেছে যাতে সে পড়ে না যায়। সেকেন্ড অপশন, দ্য টিচার এক্সপ্লেইনড এগেইন, শিক্ষক আবার পুনরায় এক্সপ্লেইন করতেছে,
লেস্ট যাতে দ্য স্টুডেন্ট শুড মিস আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, মানে শিক্ষক মানে ছাত্র যাতে বুঝতে পারে, যাতে ভুল বোঝাবুঝি না হয়, এই কারণে শিক্ষক আবার বুঝাইতেছে, এই কারণে এটা লেস্ট ব্যবহৃত হয়। তো ভাইয়েরা লেস্টের পরে কিন্তু শুড ব্যবহৃত, এটা মনে রাখো, লেস্টের পরে কি ব্যবহৃত হয় ভাইয়া বলো, শুড ব্যবহৃত হবে। তো রুল নাম্বার 4, অ্যাজ সিন্স, যেহেতু বা বিকজ, কারণ। অ্যাজ সিন্স থাকলে যেহেতু বলে, আর বিকজ হচ্ছে কারণ। অ্যাজ সিন্স প্লাস কারণমূলক ক্লোজ প্লাস কমা প্লাস ফুল প্রকাশক ক্লোজ। এবং সেকেন্ড, যদি আমরা বিকজ ইউজ করি তাহলে ফল প্রকাশক আরো আগে হবে এবং কারণমূলক কজ পরবর্তীতে হবে। যেমন অ্যাজ ইউ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম, যেহেতু, অ্যাজ সিন্স মানে কি ভাইয়ার বলো, যেহেতু, যেহেতু তুমি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছো, এই জন্য ইউ ডিড নট অ্যাপিয়ার অ্যাট দ্য ফাইনাল এক্সাম, এই কারণে তুমি ফাইনাল এক্সাম দিতে পারবে না। আশা করি ভাইরা বুঝতে পারছো। সেকেন্ড ওয়ান, ইউ ডিড নট অ্যাপিয়ার এট দ্য ফাইনাল এক্সাম, দেখো তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না, কারণ, কারণ ফলটা আগে ইউজ হবে, যদি আমরা বিকজ ইউজ করি তাহলে ফল আগে থাকবে এবং কারণমূলক মানে আমাদের যে ফল প্রকাশ এটা পরবর্তীতে হবে। যেমন ইউ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম, কারণ তুমি পরীক্ষায় অকৃতকার্য হয়েছো, তার মানে ফল, দেখো ভাইয়ারা, মানে বিকজের আগে থাকবে হচ্ছে হলো ফল প্রকাশক এবং বিকজের পরে থাকবে কারণ থাকবে, মানে কিসের কারণে তুমি এই রিজনটা হলো। তাহলে আমরা দিতে পারি ইউ ডিড নট অ্যাপিয়ার এট দ্য ফাইনাল এক্সাম, তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না, কারণ বিকজ ইউ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম, কারণ তুমি অর্ধবার্ষিক বা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ এই জন্য হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে উপস্থিত হতে পারে নাই। এখন কথা হলো ভাই কুড ইউজ করছি কিন্তু দেখো, কারণ এখানে হচ্ছে ওয়াজ আছে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট ইউজ হয়, আর প্রেজেন্টে থাকলে ক্যান নট ইউজ হয়। রুল নাম্বার 5, দো ও অলদো, যদিও ইউজ হয়, দো অর্থ দো প্লাস অলদো মানে যদিও, স্ট্রাকচার দো অলদো প্লাস ক্লোজ কমা বিপরীত অর্থ প্রকাশক ক্লোজ, বা বিপরীত অর্থ প্রকাশক ক্লোজ প্লাস দো অলদো প্লাস ক্লোজ। মানে মেন কথা হলো দো অলদো থাকলে তারপরে পরে একটা ক্লোজ ব্যবহৃত হবে, একটা কমা থাকবে এবং বিপরীত অর্থ প্রকাশক ক্লোজ থাকবে। যেমন দো বা অলদো হি ইজ পোর, যেহেতু সে গরিব, দেখো যদিও সে গরিব, দো হি ইজ পোর, যদিও সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ, কিন্তু সে সৎ, উচ্চারণের সময় কিন্তু হবে। দো বা অলদো হি ইজ পোর, যদিও সে গরিব কিন্তু সে সৎ, হি ইজ অনেস্ট। যদি আমরা এই অনেস্টটা প্রথমে লিখি, দেখো হি ইজ অনেস্ট, যদিও সে সৎ, দো মানে মেন কথা হি ইজ অনেস্ট, সে সৎ যদিও সে গরিব, তার মানে কি, যদি আমরা এরকম লিখি তাহলে এরকম থাকবে পরীক্ষায়, আর বাকিটা আমাদের কমপ্লিট করতে হবে। তো ভাইয়েরা যারা পরে আইসা জয়েন হইছো, যারা পরবর্তীতে ক্লাস দেখবা, তোমরা অবশ্যই রাইট ফর্ম ভার্বের ক্লাসটা দেখবা, আমার কনজুগেটিভ ভার্বের ক্লাস আছেই, এবং যদি এগুলো ক্লাস তোমরা ভালোভাবে দেখো, আমি আশা করি অবশ্যই আমরা ইংলিশটা ভালো করতে পারবো। লাস্ট অপশন, দো সে ট্রাইড এ লট, সে প্রচুর চেষ্টা করেছিল, যদিও সে প্রচুর চেষ্টা করেছিল, সে ফেইল, সে ব্যর্থ হয়েছে। কি হয়েছে ভাইয়ারা বলো, সে ব্যর্থ হয়েছে। তার মানে দো বা অলদো থাকলে মেন কথা ভাইয়ারা, দো এবং অলদো, দো আর অলদো এর আগে এবং পরের যে সেন্টেন্স থাকবে সেম হবে। যদি প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্টে হবে, পাস্টে থাকলে পাস্টে হবে। যেহেতু এখানে আছে পাস্টে, হি ট্রাইড আছে, মানে দো সি ট্রাইড এ লট, সে প্রচুর চেষ্টা করেছিল, সে ফেল, সে ব্যর্থ হয়েছে। তার মানে কি, যেটা পাস্ট ফর্মে এবং এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, তাহলে দো বা অলদো দুইটা সেন্টেন্সটি পাস্টে হবে, এবং যদি প্রেজেন্টে থাকে তাহলে দো বা অলদোর পরবর্তী সেন্টেন্স ওটা প্রেজেন্টে হবে, আর দো বা অলদো সেন্টেন্সটা যদি পাস্টে থাকে পরবর্তী সেন্টেন্সও পাস্টে থাকবে। নাম্বার 6, রুল নাম্বার 6 যদি আমরা দেখি, টিল মানে যতক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ পর্যন্ত না। এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, আসলে ভাইয়া প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব থাকবে। টিল মানে যতক্ষণ পর্যন্ত, এটা পজিটিভ, আর আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, এটা বোঝাই গেছে এটা নেগেটিভ বাক্য। এক্সাম্পল, ওয়েট হিয়ার টিল, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত, আই ডোন্ট কাম ব্যাক, আমি ফিরে না আসি। আর সেকেন্ড অপশন, ওয়েট হিয়ার আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। কথা বুঝাতে পারছি ভাইয়েরা? মেন কথা আনটিল থাকলে কিন্তু আর নেগেটিভ নতুন করে নট দিতে হইব না।
আর টিল থাকলে আমাদের নট ইউজ করতে হবে, কারণ টিল হচ্ছে পজিটিভ আর আনটিল নিজেই নেগেটিভ অর্থ বহন করে। আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না। যেমন উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম, আনটিল যতক্ষণ পর্যন্ত ইট বিকাম ডার্ক, যতক্ষণ না সন্ধ্যা নেমে আসে। বুঝতে পারছি ভাইরা? রুল নাম্বার 7, যদি বাক্যের সেন্টেন্সে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, prefer to, devoted to, addicted to, subject to, cannot bear, feel like, no use, worthy of, avoid, etc. যদি এরকম থাকে তাহলে ভার্বের পরবর্তী সে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে ভাইয়া বলো? আইএনজি যুক্ত হবে। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি কাপ অফ টি, আমাকে কি দয়া করে আমাকে কি এক কাপ চা বানিয়ে দিবেন বা চা দিবেন। মেন কথা হলো কাউকে প্রশ্ন করা বা কাউকে কোনো কিছু চাইতে হলে আমরা উড ইউ মাইন্ড মানে ভদ্রতার সহিত কারোর কাছে কিছু আমরা চাবো। যেমন উড ইউ মাইন্ড, দয়া করে আমাকে এক কাপ চা দিবেন। এখন কথা হলো এটা আমরা এভাবে লিখতে পারি, উড ইউ লাইক টু গিভ মি এ কাপ অফ টি। আমরা সব সময় জানি আমার রাইট ফর্মের ব্যাপারে, যদি তোমরা ক্লাসটা দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে টু প্রিপজিশনের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হয়। এখানে আছে, নিয়ে যাও। আমি আসতেছি, তোমরা ক্লাসে যাও, আমি আসতেছি। উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি, আমার দয়া করে আমাকে এক কাপ চা দিবেন। সেক্ষেত্রে আমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করবো এবং উড ইউ মাইন্ডের পরে দেখো ভার্বের সাথে আইএনজি ইউজ করছি। যদি আমরা এটা পারি, এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, কিংবা উড ইউ লাইক টু গিভ মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ, দয়া করে আমাকে এক কাপ চা দিবেন। সেকেন্ড অপশন, উড ইউ মাইন্ড, দয়া করে আমাকে ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলে দেবেন। এটা তার মানে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, এরকম যদি ভার্ব, এরকম যদি সেন্টেন্সের মিনিং থাকে, সেন্টেন্স থাকে, তাহলে অবশ্যই তার পরবর্তী যে ভার্বটা বলবে তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও আর একটু একদম বেস ফর্ম মানে একদম রুট থেকে বুঝতে চাও, তাহলে তোমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসটা করে নিবা, আরো বুঝতে পারবা বিস্তারিতভাবে। রুল নাম্বার 8, ইট ইজ হাই টাইম, এটাই সঠিক সময়, ইট ইজ টাইম বা এটি সঠিক সময় বা এটাই উপযুক্ত সময় বা সময় এসেছে, এটা বাংলা মিনিং। এটা স্ট্রাকচার, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে সাবজেক্ট থাকবে এবং পরবর্তীতে পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে বলো? পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। যেমন ইট ইজ টাইম, এটাই সঠিক সময় ওষুধ গ্রহণ করা, ইউ টুক মেডিসিন, তোমার ওষুধ খাওয়ার সঠিক সময় এসেছে। তার মানে কি দেখো, ইট ইজ হাই টাইম, এটা থাকলে তার পরবর্তী একটা ভার্ব মানে একটা সাবজেক্ট ব্যবহৃত হবে এবং ভার্ব এর পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। সেকেন্ড অপশন যদি দেখি, ইট ইজ টাইম, এখন সময় এসেছে, ইউ স্টাডিড সিরিয়াসলি, মানে ভালো করে পড়াশোনা করার সময় এসেছে। তার মানে কি দেখো, ইট ইজ টাইম আছে, এরপরে এই যে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে এবং সিরিয়াসলি। রুল নাম্বার 9 যদি আমরা দেখি, লেট অ্যালোন মানে দূরের কথা বা কোনো ব্যাপারই না, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হবে লেট অ্যালোন দ্বারা কি বোঝায় ভাইয়া বলো? দূরের কথা বা কোনো ব্যাপারই না। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তুলনামূলক ছোট বড় প্লাস লেট অ্যালোন বা তুলনামূলক ছোট বড় বোঝায়। যেমন দেখো, হি ডাজ নট নো দ্য নেম অফ দ্য বুক, সে বইয়ের নামই জানে না। দেখো ভাইয়া, এটা হচ্ছে দূরের কথা বা ব্যাপার না, এরকম অর্থ ইউজ করে। যেমন হি ডাজ নট নো দ্য হি ডাজ নট নো দ্য নেম অফ দ্য বুক, সে বইয়ের নামই জানে না। লেট অ্যালোন দূরের কথা, দ্য ইন্ডেক্স অফ দ্য বুক মানে বইয়ের সূচিপত্র। মেন কথা ভাইয়েরা, বইয়ের সূচিপত্র তো দূরের কথা, সে বইয়ের নামই জানে না, এরকম অর্থ বহন করে। যেমন হি ডাজ নট নো দ্য নেম অফ দ্য বুক, সে বইয়ের নামই জানে না। লেট অ্যালোন মানে দূরের কথা, দ্য ইন্ডেক্স অফ দ্য বুক বইয়ের সূচিপত্র, তার মানে বইয়ের সূচিপত্র তো দূরের কথা, সে বইয়ের নামই জানে না, এই অর্থ ইউজ হয় এটা। তার মানে এরকম যদি বাক্যে থাকে ডাজ নট নো দ্য নেম অফ দ্য বুক, লেট অ্যালোন থাকলে পরবর্তী সাবজেক্ট থাকবে এবং তুলনামূলক ছোট বড় কথা করার অর্থে এটা ব্যবহৃত হয়। আই হ্যাভ নো মানি ফর ফুড, খাবার কেনার, আমার কাছে খাবার কেনার টাকা নাই। লেট অ্যালোন দূরের কথা, দ্য নিউ ফোন, নতুন ফোন কেনা তো দূরের কথা, আমার কাছে খাবার কেনার নেই, টাকা নাই। এই অর্থ কিন্তু বহন করে। দেখো পরবর্তী, হি ক্যান নট রিড ইংলিশ, সে ইংলিশ পড়তেই পারে না। লেট অ্যালোন স্পিক ইট, ইংলিশ বলা তো দূরের কথা। বুঝতে পারছো? লেট অ্যালোন মানে দূরের কথা।
রুল নাম্বার 10 যদি আমরা দেখি, রিলেটিভ প্রোনাউন ইউজ হয় হু, হুইজ, দ্যাট। সাধারণত হু ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে, হুইজ ব্যবহৃত হয় প্রাণী বা বস্তুর ক্ষেত্রে, আর দ্যাট ব্যবহৃত হয় উভয় ক্ষেত্রেই, প্রাণী বস্তু এরকম। লাস্টের নোট আছে, তোমরা দেখে নিও। তো যদি আমরা এক্সাম্পল দেখি, আই নো দ্য ল্যাড, আমি বালকটিকে চিনি। নো মানে চিনি, আর ল্যাড মানে বালক। আই নো দ্য ল্যাড, আমরা বালকটিকে চিনি, হু ইজ 10 ইয়ার্স ওল্ড, যার বয়স 10 বছর। তার মানে কি দেখো, এখানে হু ব্যবহৃত করছে, কারণ ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহৃত হয়। বুঝতে পারছি ভাইয়ারা? আই নো দ্য ফ্যাক্ট, আমি কারণটা জানি। হুইচ বা দ্যাট ইউজ করতে পারি। উইল বি রিবেল্ট ভেরি সুন, অতি শীঘ্রই প্রকাশিত হবে। রিবেল্ট মানে প্রকাশিত হওয়া, অতি দ্রুতই প্রকাশিত হবে। আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, হু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। তার মানে কি, সে ভালোভাবে ইংলিশ বলতে পারে। তার মানে কি, এই যে বয় আছে, এই কারণে ব্যক্তি থাকলে হু ব্যবহৃত হয়, বস্তু থাকলে হুইচ ব্যবহৃত হয়, অথবা দ্যাট ব্যবহৃত, একটা দিলেই হয়। বুঝতে পারছি ভাইয়েরা? এই যে এখানে দেওয়া আছে দেখো। আর ইনসিডেন্ট, যদি আমরা ইনসিডেন্ট ইউজ করি, এখানে আছে দেখো ইনসিডেন্ট আছে। ইনসিডেন্ট মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে, তার মানে হু, হুইজ, দ্যাট এর পূর্বে নাউন বা প্রোনাউনকে ইনসিডেন্ট বলে। ইনসিডেন্ট মানে পূর্বপদ। ইনসিডেন্টের বাংলা কি ভাই বলো? পূর্বপদ। রুল নাম্বার 11, টু ডট ডট টু, এতই যে না, এরকম ক্ষেত্রে টু ডট ডট টু মানে টু ডট ডট টু অর্থ নেগেটিভ অর্থ বহন করে। বুঝছো ভাই? এটা আসলে পড়াশোনার পাশাপাশি আমাদের সুন্দর মন মানসিকতাও দরকার। যদি আমরা সঠিক মন মানসিকতা, সঠিকভাবে আমরা পড়াশোনাকে ভালোবাসতে পারি, তাহলে অবশ্যই আমরা পড়াশোনা ভালো করতে পারবো। ইংলিশে একটা প্রবাদ আছে, হোয়াট ডু ইউ লাভ, লাভ হোয়াট ডু ইউ। অর্থাৎ তুমি যাকে যা ভালোবাসো তাই করো, অথবা যা করতেছো সেটা ভালোবাসো। বুঝতে পারছি ভাইয়ারা? এই কারণে পড়াশোনার সাথে আনন্দ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তাহলেই সে আমরা সামনে আগে এগিয়ে যেতে পারবো। তো আমরা যদি দেখি টু ডট ডট টু, এতই যে, এটা যদি আমরা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, টু ডট ডট টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে। তা আমাদের টু থাকবে এবং ভার্বের বেস ফর্ম থাকবে প্লাস এক্সটেনশন থাকবে। যেমন হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে, টু স্ট্যান্ড আপ, সে দাঁড়াতে পারে না। তার মানে কি, টু ডট ডট টু অর্থ নেগেটিভ অর্থ বহন করে। হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে, টু স্ট্যান্ড আপ, সে দাঁড়াতে পারে না। বুঝতে পারছি বাইরে টু, কারণ টু ডট ডট টু কিন্তু নেগেটিভ অর্থ বহন করে। আই অ্যাম টু টায়ার্ড, আমি এতই ক্লান্ত যে, টু স্টাডি টু নাইট, আজ রাতে পড়তে পারবো না। বুঝতে পারছি ভাইয়ারা? রুল নাম্বার 12, কন্ডিশনাল। আমার কন্ডিশনাল একটা আলাদা ক্লাসই আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কন্ডিশনাল একটা আলাদা ক্লাসই আছে, চাইলে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। কন্ডিশনাল সেন্টেন্স, দেয়ার আর থ্রি কন্ডিশনালস বা থ্রি কন্ডিশনালস ইন দিস সেন্টেন্স। সাধারণত আমরা কন্ডিশনাল সেন্টেন্স চারটা আছে, এটা কেবল জিরো কন্ডিশনাল। এক নাম্বারকে বলে জিরো কন্ডিশনালস, দুই নাম্বারকে বলে ফার্স্ট কন্ডিশন, তিন নাম্বারকে বলে সেকেন্ড কন্ডিশন, এবং চার নাম্বারকে বলে থার্ড কন্ডিশন। তো প্রথম কন্ডিশন দেখো, ইফ প্লাস প্রেজেন্ট বা প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট টেন্স হবে। দ্বিতীয়, প্রেজেন্ট টেন্স ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স হবে। তৃতীয়, ইফ প্লাস পাস্ট টেন্স, সাবজেক্ট থাকবে উড, কুড, মাইট, তার মানে পাস্ট টেন্স থাকলেই সাবজেক্টে পড়ে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এবং লাস্ট ওয়ান, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, যদি পাস্ট পারফেক্ট টেন্স কি, আবার আমার টেন্সের একটা ক্লাস আছে ভাইয়ারা, তোমরা চাইলে ক্লাসটা করে নিতে পারো। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাড ব্যবহৃত হয়, আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ, হ্যাজ ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো। পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস উড, কুড, মাইট প্লাস হ্যাভ ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে ভাই বলো? হ্যাভ ব্যবহৃত হবে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, ইফ ইউ হিট দ্য আয়রন, যদি তুমি লোহাকে তা দাও, ইট বার্নস ইনটু রেড, এটা লাল বর্ণ ধারণ করে। সেকেন্ড কন্ডিশন, যদি আমরা ফার্স্ট কন্ডিশন, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে ফার্স্ট কন্ডিশনে কি প্রেজেন্ট টেন্স থাকবে এবং ফিউচার টেন্স থাকবে। সেকেন্ড টেন্স, ইফ ইউ রান ইন দ্য সান, যদি তুমি রোদ্রে দৌড়াদৌড়ি করো, ইউ উড বার্ন ইউর স্কিন, তোমার ত্বক পুড়ে যেতে পারে। এখানে আমরা উড দিতে পারি, মাইট দিতে পারি, কুড দিতে পারি। বুঝতে পারছি ভাইয়েরা? এই যে দেখো, রানের পাস্ট ফর্ম তো র্যান। ইফ দে হ্যাড প্লেড ফুটবল, তার মানে কি, যদি যদিও তারা ফুটবল খেলেছিল, দে উড হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে তারা খেলায় জিততে পারতো। তার মানে উড হ্যাভ ইউজ হবে। কি হবে ভাই? উড হ্যাভ। তার মানে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এর পরবর্তী সেন্টেন্সটা
উড হ্যাভ ব্যবহৃত অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহৃত হবে, বুঝান পারছি ভাইয়েরা। এবং পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, কি ব্যবহৃত হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম ওন ব্যবহৃত হবে। তার মানে তোমার উইন এর পাস্ট ফর্ম হচ্ছে ওন। আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 13, হ্যাড বেটার, উড বেটার বরং ভালো, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো, হ্যাড বেটার বা উড বেটার এরপরে কিন্তু বারবার বেস ফর্ম ব্যবহৃত হয়। যেমন ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বরং বাড়িতে থাকাই ভালো। তার মানে কি, ইউ হ্যাড বেটার পরে বারবার বেস ফর্ম ব্যবহৃত হয়, বুঝতে পারছি ভাইয়ারা। ইউ হ্যাড বেটার তোমার বরং স্টে অ্যাট হোম বাড়িতে থাকাই ভালো। দে হ্যাড বেটার বা উড বেটার কন্ট্যাক্ট মি, তাদের উচিত বা তাদের বরং আমার সাথে যোগাযোগ করাই ভালো, তাদের বরং আমার সাথে যোগাযোগ করাই ভালো। দেখো এখানে বেটার আছে, তার মানে উড বেটার বা হ্যাড বেটার পরে বারবার বেস ফর্ম ব্যবহৃত হয়। রুল নাম্বার 14, উড রাদার প্লাস দেন, বরং বা না। তার মানে উড বেটার, উড রাদার ডট ডট দেন মানে বরং না। সেক্ষেত্রে যদি আমরা দেখি সাবজেক্ট ব্যবহৃত হয় উড রাদার প্লাস বারবার বেস ফর্ম প্লাস দেন প্লাস বারবার বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যদি আমরা দেখি আই উড রাদার, আমার আমার বরং ওয়াচ এ ড্রামা দেন ওয়াচ এ মুভি, আমি বরং নাটক দেখবো তবুও মুভি দেখবো না। যদি আমরা সেকেন্ড অপশন দেখি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা, যারা ক্লাস করতেছো ভাইয়েরা, যদি লাইক কমেন্ট শেয়ার করে আমার ক্লাসটা একটু তোমার অন্য ফ্রেন্ডদের কাছে পৌঁছাইয়া দাও, এবং কি বুঝতেছো না এটা একটু কমেন্টে জানিয়ে দিও, এবং পরবর্তী তোমরা কি ক্লাস চাও এটাও কমেন্টে জানিয়ে দিবা। হি উড রাদার স্টে অ্যাট হোম দেন জয়েন দ্য মুভ, তিনি বরং বাড়িতেই অবস্থান করবে তবুও জয়েন দ্য মুভ, তার মানে আন্দোলনে যোগ দিবে না। রুল নাম্বার 15, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ ধরেও বা যতক্ষণ যাবত আমরা এটা ইউজ করি। যেমন স্ট্রাকচার যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অ্যাজ লং অ্যাজ, দেখো অ্যাজ লং অ্যাজ এর পরে কিন্তু একটা সেন্টেন্স, এবং অ্যাজ লং অ্যাজ এর পরে কিন্তু আর একটা সেন্টেন্স ব্যবহৃত হয়। যেমন দেখো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অ্যাজ লং অ্যাজ, এর পরবর্তী সেন্টেন্সটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। আর অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ ধরেও। যদি আমরা এক্সাম্পল দেখি, আই উইল রাইট দ্য ডকুমেন্ট, আমি ডকুমেন্ট লিখতে থাকবো, আমি নথিপত্র লিখতে থাকবো, অ্যাজ লং অ্যাজ আই ক্যান যতক্ষণ আমি পারি, বুঝান পারছি ভাইয়ারা, যতক্ষণ পর্যন্ত। আই উইল স্পিক দ্য ট্রুথ, আমি সত্য কথা বলতে থাকবো, অ্যাজ লং অ্যাজ লিভ যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকি, বুঝান পারছি ভাইয়ারা। তার মানে অ্যাজ লং অ্যাজ পরে সাবজেক্ট থাকবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে বা ভার্ব ইউজ হবে, হতে পারে অক্সিলারি, হতে পারে মডাল অক্সিলারি। রুল নাম্বার 16 যদি আমরা দেখি, সিন্স মানে যখন বা বাক্যের মাঝে বসে। সিন্স সাধারণত কি, সিন্স শব্দ অর্থ যখন, আর যা বাক্যের মাঝে ব্যবহৃত হয় অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেন। স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো এরপরে কিন্তু সিন্স, অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহৃত হয়, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত। তার মানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরবর্তী হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে দেখো যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তার পরবর্তী পাস্ট পারফেক্ট টেন্স হবে, বুঝান পারছি ভাইয়েরা। তো যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, ইট ইজ 20 ইয়ার্স সিন্স আই মিট ইউ লাস্ট, মানে 20 বছর হয়েছে, তার মানে তোমার সাথে দেখা হওয়ার 20 বছর হয়েছে। তার মানে ইট ইজ 20 ইয়ার্স সিন্স আই মিট ইউ লাস্ট, তোমার সাথে দেখা হওয়ার কয় বছর হয়েছে ভাইয়া বলো, 20 বছর হয়েছে। তার মানে দেখো এখানে এটা প্রেজেন্ট টেন্স, এই পরবর্তী কিন্তু পাস্ট টেন্স ইউজ হয়েছে সিন্সের পরে। যদি আমরা সেকেন্ড দেখি, ইট হ্যাজ পাস্ট 20 ইয়ার্স, মানে 20 বছর অতিক্রম হয়েছে, সিন্স আই মিট ইউ লাস্ট, মানে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে 20 বছর হয়েছে। কথা বুঝান পারছি ভাইয়েরা, কারণ এখানে যদি পাস্ট টেন্স থাকে, হ্যাজ পাস্ট আছে, এখানে কিন্তু পাস্ট হবে, বুঝান পারছি ভাইয়েরা। এটা হলো সেকেন্ড অপশন। হি বিহেভড, তিনি এমন আচরণ করতেছিল, অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেন, এখানে আমরা বলতে পারি যেন ইউজ করতে, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে যেন। হি বিহেভড, তিনি এমন আচরণ করেছিল, অ্যাজ ইফ বা অ্যাজ দো যেন, হি হ্যাড নোন দ্য ইনসিডেন্ট বিফোর, সে আগে থেকেই ঘটনাটি জানে, বুঝান পারছি ভাইয়ারা। মানে হি হ্যাড, যেহেতু আমরা জানি হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আমার একটা কনজুগেটিভ একটা ভার্বের ক্লাস আছে, তোমরা চাইলে ক্লাসটা দেখে নিতে পারো, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবা।
রুল নাম্বার 17 যদি আমরা দেখি, নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন এবং স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন বা বিফোর। এটি হতে না হতেই বা তারপর বা যখন, এটার বাংলা অর্থ। যদি আমরা দেখি নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট থাকবে, বারবার B3 ব্যবহৃত হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে এবং তারপরে দেন ব্যবহৃত হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে ভাইয়া বলো? পাস্ট ইনডিফিনিট টেন্স। তিনটাই কিন্তু একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার, শুধু আমরা জানি নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন বা বিফোর ব্যবহৃত হয়। এক্সাম্পল, নো সুনার হ্যাড হি গন টু এয়ারপোর্ট দেন। যদি আমরা দেখো এই পর্যন্ত যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে তার পরবর্তী আমরা লিখতে হবে, যেমন নো সুনার হ্যাড হি গন টু এয়ারপোর্ট, সে এয়ারপোর্ট পৌঁছা মাত্রই দেন কি দেখলো, দ্য এরোপ্লেন টুক অফ, তার মানে কি এরোপ্লেন উড্ডয়ন করেছে। কথা বুঝতে পারছি ভাইয়ারা? তার হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন হবে। কথা বুঝাতে পারছি ভাইয়ারা? সেম কথা, হার্ডলি হ্যাড আওয়ার প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাসরুম, প্রধান শিক্ষক শ্রেণীর কক্ষে আসতে না আসতেই হোয়েন দ্য স্টুড আপ, শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল। বুঝতে পারছি ভাই, আমরা দাঁড়িয়েছিলাম, তার মানে শিক্ষক ক্লাসে আসতে না আসতেই আমরা দাঁড়িয়েছিলাম। তার মানে ইসকা হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, এরপরে কিন্তু যেটা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে ভাইয়া বলো? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর হোয়েন এর পরে পাস্ট ইনডিফিনিট, এগুলা কিন্তু সবই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো এগুলা, এই এয়ারপ্লেন টুক অফ, পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়েছে। আশা করি ভাইয়ারা বুঝতে পারছো। রুল নাম্বার 20, আর 5টা ফর্ম আছে। তো ভাইয়ারা একটু কষ্ট হচ্ছে বুঝতেছি, কিন্তু যদি তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। তো নট অনলি ডট ডট বাট অলসো, শুধু নয় বা বটে এরকম যদি থাকে, নট অনলি ডট ডট বাট অলসো, শুধু তাই নয় আরো অনেক কিছু, এরকম ক্ষেত্রে আমার এক্সাম্পল হতে পারে। যেমন দেখো, আই লাইক নট অনলি টি, আমি শুধু চাই পছন্দ করি না, বাট অলসো কফি, আমি কফিও পছন্দ করি। মাই মাদার ইজ নট অনলি হেডমাস্টার, মাই ফাদার মাই ফাদার ইজ নট অনলি হেডমাস্টার বাট অলসো সেক্রেটারি, আমার বাবা শুধু প্রধান শিক্ষক নয়, আমার বাবা একজন সচিবও বটে। বুঝতে পারছি ভাইয়েরা? তার মানে এটা ভার্ব থাকবে। যেমন দেখো, মাই ফাদার ইজ, এই যে একটা অক্সিলারি ভার্ব, এরপরে কিন্তু নট অনলি ব্যবহৃত হয়েছে। তো নট অনলি পর অবজেক্ট ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? অবজেক্ট। যেমন দেখো, আই লাইক নট অনলি টি, টি মানে কি চা, এখানে কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। আমি শুধু চাই পছন্দ করি, আমি শুধু চাই পছন্দ করি না, বাট অলসো কফি, কফিও পছন্দ করি। রুল নাম্বার 21, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, সত্ত্বেও, এক্ষেত্রে যদি ব্যবহৃত হয়, যেমন দেখো, যেমন ইন স্পাইট অফ অবলিক ডিসপাইট প্লাস নাউন বা নাউন ফ্রেজ অথবা জিরান। আমরা জানি জিরান থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, প্লাস কমা প্লাস অপোজিট ক্লজ। যেমন ইন স্পাইট অফ হিজ কামিং অন টাইম, মানে দেখো এখানে ইন স্পাইট অফ হিজ মানে তার সঠিক সময়ে আসা সত্ত্বেও, আমরা ইন স্পাইট অফ ডিসপাইট মানে সত্ত্বেও, তার সঠিক তার হিজ মানে তার সঠিক সময়, অন টাইম মানে সঠিক সময়, তার সঠিক সময় আসা সত্ত্বেও, অল ইনসাল্টেড দিম, সবাই তাকে অপমান করছিল। বুঝতে পারছি ভাইয়ারা? ডিসপাইট মাই ইলনেস, আমার অসুস্থ থাকা সত্ত্বেও, আই অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে অংশগ্রহণ করেছিলাম। রুল নাম্বার 20, যদি আমরা দেখি, আনলেস মানে যদি না, আনলেস মানে কি ভাই বলো? যদি না। সাধারণত আনলেস এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্লাস কমা হবে, এবং তারপরে কমার পরে সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আনলেস যদি না স্টাডি এ লট, যদি তুমি যদি তুমি অনেক পড়াশোনা না করো, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। কারণ আনলেস মানে কি যদি না, এটা কিন্তু নেগেটিভ অর্থ বহন করে। আনলেস ইউ স্টাডিড এ লট, যদি তুমি অনেক লেখাপড়া, যদি তুমি বেশি লেখাপড়া না করো, ইউ উড বা কুড, আমি আগে বলছিলাম ভাইয়ারা, যদি পাস্ট টেন্সের হয় এখানে কুড বা উড ব্যবহৃত হয়। ইউ উড বা কুড নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তার মানে পাস্ট টেন্সে কুড ব্যবহৃত হয় এবং প্রেজেন্ট টেন্সে ক্যান নট বা ক্যান ব্যবহৃত হয়। বুঝতে পারছি ভাইয়ারা? তার মানে আনলেস, তুমি যদি লেখাপড়া না করো, এরপরেও কিন্তু নেগেটিভ হবে, ইউ উড নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। আনলেস ইউ কল মি, যদি তুমি আমাকে স্মরণ না করো বা না ডাকো, যদি তুমি আমাকে না ডাকো, আই উইল নট রেসপন্ড, আমি সাড়া দেব না বা আমি উত্তর দেব না। রুল নাম্বার 23,
বিকজ মানে কারণ ব্যবহৃত হয়। বিকজ মানে কি? বিকজ শব্দ অর্থ কারণ। সাধারণত বিকজের আগে এবং পরে দুইটাই কিন্তু সেম ক্লাস হবে। তাহলে ভাইয়ারা বলো, বিকজের আগে এবং পরে দুইটাই কিন্তু সেম ক্লোজ হবে। কি হবে ভাইয়া বলো? সেম ক্লোজ হবে। আমরা কিন্তু আনন্দ দিয়ে পড়াশোনা করব, আমরা আনন্দ সহকারে পড়াশোনা করব। কারণ যে পড়ে আনন্দ নাই সেটা আমরা কেন করব? বুঝতে পারছি ভাইয়ারা? আই কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। আমি অনুষ্ঠানে বা প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই বিকজ আই ওয়াজ ইল। আমি অসুস্থ ছিলাম। তার মানে কি দেখো ভাইয়ারা, বিকজ এর আগে কিন্তু আমরা কারণ, এখানে কিন্তু দেখো ফল, আমি উপস্থিত হতে পারি নাই, এবং বিকজ এর পরে কিন্তু তোমার ফল ব্যবহৃত হয়। আমি এর আগে তোমাদের পড়াইছি এই কিছু টাইম আগে, তোমরা চাইলে দেখতে পারো। যেমন দেখো, দ্য গেস্ট মিস আন্ডারস্ট্যান্ড, এখানে বলছে হলো মিস আন্ডারস্টুড। দেখো এখানে অতিথিরা ভুল বুঝেছিলেন, মি মানে আমাকে, অতিথিরা আমাকে ভুল বুঝেছিলেন বিকজ কারণ আই উড নট মিট দেম, আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এখন কথা হলো ভাইয়েরা, দেখো এখানে যখন পাস্ট টেন্স আছে এখানে কিন্তু উড ব্যবহৃত হয়েছে, নাহলে কিন্তু আমরা উইল দিতাম। বুঝতে পারছি ভাইয়েরা? প্রেজেন্টে থাকলে উইল ইউজ করতাম। তো রুল নাম্বার 24, ইন কেস মানে যদি। সাধারণত এই যদিটা যদির মতো জোরালো শর্ত ইন কেস বোঝাতে বসে না, এটি মূলত সাধারণ কথা যদি অর্থে ব্যবহৃত হয়। যেমন আই উইল কাম টমোরো, আমি আগামীকাল আসবো, ইন কেস দ্য ওয়েদার ইজ এক্সেলেন্ট, যদি আবহাওয়াটা ভালো থাকে। আবার দেখো, কিপ অ্যান আমব্রেলা, আমরা মানে ছাতা সাথে রাখো, ইন কেস ইট রেইনস, মানে বৃষ্টি হতে পারে। কথা বুঝাতে পারছি ভাইয়েরা? তার মানে যদি এরকম ইন কেস শব্দের অর্থ তোমার যদির মতোই ইউজ হয়, কিন্তু ইন কেসের আগে কিন্তু একটা সেন্টেন্স এবং ইন কেসের পরে কিন্তু আর একটা সেন্টেন্স ব্যবহৃত হয়। আই উইল কাম ফরওয়ার্ড ইউ, আমি সাহায্য করতে এগিয়ে যাব, ইন কেস যদি ইউ গেট ইন ট্রাভেল, যদি তুমি সমস্যায় পড়ো। তাহলে কি? আই উইল কাম ফরওয়ার্ড ইউ, আমি সাহায্যে এগিয়ে যাব, ইন কেস যদি ইউ গেট ইন ট্রাভেল, যদি তুমি সমস্যায় পড়ো। এবং লাস্ট ওয়ান, এটা দিয়ে আজকের ক্লাসে শেষ হবে ভাইয়ারা, এবং পরবর্তীতে আমি তোমাদের জন্য কিছু প্র্যাকটিস দেব, যাতে তোমরা সহজেই এই প্র্যাকটিস দিয়ে তোমরা ক্লাসটা সহজে বুঝতে পারো এবং প্র্যাকটিস করে যা শিখলাম সেটা অ্যাপ্লাই করতে পারি। দেয়ার ইজ সেইং, এ প্রবাদ গোয়েস বা দেয়ার ইজ এ ম্যাক্সিমাম, একটি প্রবাদ আছে, যেমন দেয়ার ইজ এ সেইং দ্যাট, একটা প্রবাদ আছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এ প্রভাব গোয়েস দ্যাট, এটা মানে হচ্ছে একটা প্রভাব আছে, এরপর প্রভাব ব্যবহৃত হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তার মানে একটা প্রবাদ আছে যে গাইতে গাইতে গায়েন। এবং লাস্ট ওয়ান, দেয়ার ইজ এ ম্যাক্সিম দ্যাট, একটা প্রবাদ আছে যে, তার মানে এই তিনটা শব্দ অর্থ দ্বারাই কিন্তু একটা প্রবাদ আছে যেটা বলা যায়। দেয়ার ইজ এ ম্যাক্সিম দ্যাট, একটা প্রবাদ আছে যে ইট টেক্স টু মেক এ কোয়ারেল, তার মানে এক হাতে তালি বাজে না। তো আশা করি ভাইয়ারা বুঝতে পারছো। তো আমরা যদি একটু রিভার্স করে দেই তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন রুল নাম্বার 23, দেয়ার ইজ এ সেইং, প্রবাদ গোয়েস বা দেয়ার ইজ এ ম্যাক্সিম, এটা প্রবাদ আছে, তার মানে এটা দ্বারা একটা প্রবাদ বোঝায়, এবং এই প্রবাদের পরে হয়তো কোনো একটা চিরন্তন সত্য প্রবাদ থাকবে, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, দ্য প্র্যাকটিস ম্যাক্স পারফেক্ট, এগুলো ব্যবহৃত হবে। রুল নাম্বার 23, ইন কেস, সাধারণত ইফ এর জোরালো শর্ত ইন কেস বোঝাতে বসে না, এটি মূলত যদি অর্থে ব্যবহৃত হয়। যেমন আই উইল কাম টমোরো, আমি আগামীকাল আসবো, ইন কেস দ্য ওয়েদার ইজ এক্সেলেন্ট, যদি ওয়েদার ভালো থাকে তাহলে আগামীকাল আমি আসবো। তার মানে এটা সাধারণ অর্থে বা ভবিষ্যৎ অর্থে আমরা ইন কেস ব্যবহার করি। বিকজ মানে কারণ ব্যবহার করি আমরা, যেমন আই কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, আমি প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই, বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। বুঝতে পারছি ভাই? এটা বিকজ এর কথা, মানে বিকজ এর পূর্ববর্তী যে সেন্টেন্স এবং যা পরবর্তী সেন্টেন্স একই হবে। আনলেস মানে যদি না, আনলেস ইউ স্টাডি আ লট, যদি তুমি বেশি পড়াশোনা না করো, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। এটা হলো আনলেস। ইন স্পাইট অফ ডিসপাইট মানে সত্ত্বেও, ইন স্পাইট অফ ডিসপাইট মানে ইন স্পাইট অফ হিজ কামিং অন টাইম, মানে সঠিক সময় আসা সত্ত্বেও, অল ইনসাল্টেড হিম, সবাই তাকে অপমানিত করলো। রুল নাম্বার 18, নট অনলি বাট অলসো, সাধারণত নট অনলি আর বাট অলসো মানে দেখো, ইউ আর নট অনলি এ বিউটিফুল গার্ল, তো তুমি শুধু সুন্দরী মেয়েই নয়, বাট অলসো মিস বাংলাদেশ, তুমি একজন মিস বাংলাদেশ। তার মানে নট অনলি শুধুই নয়, আবার বাট অলসো বেশিও। যেমন আমরা যদি বলি আই লাইক নট অনলি টি, আমি শুধু চাই পছন্দ করি না, বাট অলসো কফি, আমি কফিও পছন্দ করি। বুঝতে পারছি ভাইয়েরা? রুল নাম্বার
যদি আমরা 18 পরে যদি আমরা 17 দেখি তাহলে নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন বা বিফোর, এগুলো ব্যবহৃত হয়। এবং এদের পরবর্তী যে থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং এটা থাকলে সাবজেক্টগুলো ভার্বে বি থ্রি হবে। যেমন দেখো, ইটস স্কার্সলি হ্যাড ইউ গন টু মার্কেট হোয়েন আই বিফোর আই বিগান টু রেইন। তার মানে হচ্ছে স্কার্সলি হ্যাড ইউ গন টু মার্কেট হোয়েন বা বিফোর ইট বিগান রেইন। তার মানে মার্কেটে পৌঁছা মাত্রই বৃষ্টি শুরু হয়েছিল। তার মানে হচ্ছে এখানে কথা দেখো, ইফ বিগান টু রেইন, তার মানে কি বৃষ্টি হয়েছিল। এখানে ইফ হবে না, এখানে এখানে ইট হবে। ইট বিগান টু রেইন। বুঝান পারছি ভাই? এটা সাধারণত স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন বা নো সুনার হ্যাড ডট ডট দেন। রুল নাম্বার 16, সিন্স বা সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো ব্যবহৃত হয়। এরপরে সাধারণত এর পূর্ববর্তী পরবর্তী টেন্স সেম হবে। সেম বলতে প্রেজেন্ট ইনডিফিনিট হলে তার পরবর্তী হবে পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী হবে পাস্ট পারফেক্ট। যেমন ইট হ্যাজ পাস্ট 20 ইয়ার্স সিন্স আই মেট ইউ লাস্ট। মানে ইট হ্যাজ পাস্ট 20 ইয়ার্স, 20 বছর হয়েছে, সিন্স আই মেট ইউ লাস্ট, মানে তোমার সাথে শেষ সাক্ষাতের 20 বছর হয়েছে। বুঝতে পারছি ভাইয়েরা? তাহলে সিন্স মানে হচ্ছে হলো যখন, সিন্স মানে কি যখন। রুল নাম্বার 15, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ ধরেও বা যতক্ষণ যাবত এটা ব্যবহৃত হয়। রুল নাম্বার 14, উড রাদার দেন মানে বরং, আমি বরং এই কাজ করব। যেমন আই উড রাদার ওয়াচ ড্রামা, আমি বরং নাটক দেখবো, দেন ওয়াচ এ মুভি, তবুও মুভি দেখবো না। সাধারণত দেন মানে তুলনা করা বোঝায়। রুল নাম্বার 13 এটা। রুল নাম্বার 12 হচ্ছে কন্ডিশনাল। আমার কন্ডিশনাল একটা ক্লাস আছে, তোমরা চাইলে দেখতে পারো। রুল নাম্বার 11, রুল নাম্বার 11 সাধারণত টু ডট ডট টু, এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। যেমন রাজু রানস টু ফাস্ট, রাজু খুব দ্রুত দৌড়াতে পারে। টু কন্ট্রোল হিমসেলফ, মানে রাজু রানস টু ফাস্ট, রাজু এত দ্রুত দৌড়ায় যে টু কন্ট্রোল হিমসেলফ, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। বুঝতে পারছি ভাই? এটা সাধারণত রুল নাম্বার 10, রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট। হু সাধারণত ব্যক্তির ক্ষেত্রে, হুইজ হচ্ছে বস্তু বা প্রাণীর ক্ষেত্রে, এবং দ্যাট উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যক্তি, বস্তু, প্রাণী উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। লেট অ্যালোন মানে দূরের কথা, কোনো ব্যাপারই না। বুঝতে পারছি ভাইয়েরা? মানে সে ইংলিশ পড়া তো দূরের কথা, সে ইংলিশ পড়া তো দূরের কথা, সে ইংলিশ বলতেই পারে না। আবার স্পিক, ইট ইজ হাই টাইম, এরপরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। দ্য উড ইউ মাইন্ড, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। টিল, টিল হচ্ছে পজিটিভ আর আনটিল হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছি ভাইয়েরা? রুল নাম্বার 5 হচ্ছে দো অল দো ব্যবহৃত হবে। রুল নাম্বার 50, অ্যাজ সিন্স মানে যেহেতু, বিকজ বা কারণ, এই যে এখানে কারণের সাথে সম্পূর্ণ দেওয়া আছে। যেমন দেখো, হি ডিড নট অ্যাপিয়ার এট দ্য ফাইনাল এক্সাম, সে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। বিকজ কারণ, হি ফেলড ইন দ্য এক্সাম, সে টেস্ট পরীক্ষায় ফেল করেছিল। এখন কথা হলো ভাই, দেখো কারণটা কিন্তু পরে এবং এর ফলটা কিন্তু বিকজ এর আগে ব্যবহৃত হয়েছে। 3 নাম্বার লেস্ট মানে পাশে বয় হয়, লেস্ট থাকলে অবশ্যই শুড হবে, শুড বা মাইট হবে, এটা মনে রেখো সাবজেক্টের পরে। আর সো ডট 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 মানে এতই যে, এরপরে অবশ্যই ক্যান বা কুড ব্যবহৃত হবে এবং নট ব্যবহৃত হবে। রুল নাম্বার 1, সো ডট ডট দ্যাট, সো দ্যাট, এটা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যাতে বা যার ফলে। যেমন হি ওয়ার্ক হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে ইউ মে অ্যাচিভ আওয়ার গোলস, উই মে অ্যাচিভ আওয়ার গোলস, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। বুঝতে পারছি ভাই? এই হলো কমপ্লেক্স সেন্টেন্সের সামারি। পরবর্তী ক্লাসে যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।